হ্যালো স্টুডেন্ট অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা কিন্তু রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চিন পেপার 15 ক্লাস 9-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চিন পেপার 15-এর শুরু করব আমরা কিন্তু 3 নম্বর থেকে। এর আগের দিন আমাদের কিন্তু 1 আর 2 হয়ে গেছে। যারা এখনও দেখনি তোমরা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি দেখে নেবে। আর একটা কথা বলছি, যদি ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করলে তোমাদের পরের ভিডিও পেতে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে আমরা আজকে শুরু করছি রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোশ্চিন পেপার 15। পেজ হচ্ছে 201 আর নাম্বার হচ্ছে 3। আমরা প্রথমেই করব হচ্ছে লাভ ক্ষতির একটা অঙ্ক করব। তোমরা কিন্তু খুব ভালো করে দেখবে, অঙ্কটা কিন্তু খুব লেংদি অঙ্ক, খুবই লেংদি অঙ্ক। খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবে, ঠিক আছে? প্রশ্নটা দেখো কি আছে, সামনেই প্রশ্ন বলছে একটি দ্রব্য বি সিকে শতকরা যত হার লাভে বিক্রি করে। বলছে একটি দ্রব্য বি সিকে শতকরা যত হার লাভে বিক্রি করে তার 5/3 শতকরা লাভে এ বিকে দ্রব্যটি বিক্রি করেছিল। তার 5/3 লাভে শতকরা লাভে এ বিকে দ্রব্যটি বিক্রি করেছিল। আবার বি শতকরা যত হার লাভে, বি আবার সি এর কাছে বলছে শতকরা যত হার লাভে সিকে দ্রব্যটি বিক্রি করেছিল তার 1/3 শতকরা লাভে সি আর ডিকে দ্রব্যটি বিক্রি করলো। তার 1/3 মানে বি সিকে শতকরা যত হার লাভে বিক্রি করেছিল, সি আবার ডিকে, সি কিন্তু ডিকে তার 1/3 বি যে মানে বি শতকরা যত হার লাভে সিকে বিক্রি করেছিল, সি আবার তার 1/3, সি আবার তার 1/3 লাভে ডিকে দ্রব্যটি বিক্রি করলো। ডিকে যদি ডি থেকে সি বলছে ডিকে বিক্রি, যদি ডি এর থেকে সি 2145 টাকা পায়, তার মানে সি এর বিক্রয় মূল্য হচ্ছে 2145 টাকা। সি কিন্তু ডি এর কাছে বিক্রি করছে এবং সেটা কত পার্সেন্ট লাভে বিক্রি করছে? বলছে সি এর 10% লাভ হয়ে থাকে। সি কিন্তু 10% লাভে ডি এর কাছে বিক্রি করেছে এবং তার ফলে সি এর বিক্রয় মূল্য হয়েছে 2145 টাকা। বলছে এ দ্রব্যটি কত টাকা দিয়ে কিনেছিল। এখানে কিন্তু 4টা হাত আছে। প্রথমে এ বিকে বিক্রি করছে, বি আবার সিকে বিক্রি করছে, সি আবার ডিকে বিক্রি করছে। আমরা অঙ্কটা কিন্তু এই শেষের থেকে আসবো, মানে ডি এর থেকে আসবো এতে আসবো। আমরা ডি থেকে ব্যাক ক্যালকুলেশন যে করলে ডি থেকে আমরা কিন্তু এতে চলে আসব, ঠিক আছে? আমি আবার বলছি, প্রথমেই বলছে যে একটি দ্রব্য বি সিকে শতকরা যত হার লাভে বিক্রি করে তার 5/3, বি হচ্ছে সিকে শতকরা যত লাভে বিক্রি করে তার 5/3 শতকরা লাভে এ বিকে দ্রব্যটি বিক্রি করেছিল। এ হচ্ছে বিকে দ্রব্যটি বিক্রি করেছে। আবার বি হচ্ছে শতকরা যত লাভে সিকে দ্রব্যটি বিক্রি করে, বি আবার সিকে শতকরা যত হার লাভে বিক্রি করে, সি আবার কি করছে ডিকে তার 1/3 লাভে, সি আবার ডিকে হচ্ছে 1/3, মানে বি সিকে শতকরা যত লাভে বিক্রি করে তার 1/3 লাভে কিন্তু সি আবার ডি এর কাছে বিক্রি করেছে। বলছে সি যদি 10% লাভে ডিকে বিক্রি করে থাকে এবং ডি এর কাছ থেকে যদি 2145 টাকা পায়, তাহলে এ কত টাকা দেওয়া দ্রব্যটি কিনেছিল সেটা আমাকে কিন্তু বের করতে হবে। প্রথমে আমরা কিন্তু সি এর ক্ষেত্রে করবো, তারপর আমরা বি করব, তারপর আমরা লাস্টে আমরা এ করব, কিন্তু ব্যাক ক্যালকুলেশন করবো, কিন্তু পিছন থেকে সামনে আসবো কিন্তু, ঠিক আছে? দেখো খুব ভালো করে দেখো। প্রথম হচ্ছে সি এর ক্ষেত্রে করছি, সি এর ক্ষেত্রে এখানে করছি বি এর ক্ষেত্রে আর লাস্টে আসতেছি এ এর ক্ষেত্রে, ঠিক আছে? এইবার প্রথমেই দেখো এখানে আছে যে সি কিন্তু ডি এর কাছে,
সি হচ্ছে ডি এর কাছে 2145 টাকা দিয়ে বিক্রি করলো এবং সি কিন্তু 10% লাভে বিক্রি করেছে, তাহলে সি কিনলো কত দিয়ে সেটা আমাকে বের করতে হবে। দেখ আমি করছি, সি এর ক্রয় মূল্য বের করবো। প্রথমে লিখছি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য ইকুয়াল টু 2145 টাকা। এবার লিখব লাভ ইকুয়াল টু 10%। আমি বের করব ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত সেটা আমি কিন্তু বের করব, ক্রয় মূল্য কত সেটা কিন্তু বের করব। 10% লাভ মানে কি? 10% লাভ মানে বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, এক হলে কত আর 2145 হলে কত? লিখব 10% লাভে, লাভে অর্থাৎ বিক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য যদি 1 টাকায় ক্রয় মূল্য 100 নিচে 110 আর বিক্রয় মূল্য হচ্ছে 2145। তাহলে ক্রয় মূল্য কত? এখানে হচ্ছে 100 ইন্টু 2145 আর নিচে 110। খুব ভালো করে দেখো, তাহলে আমরা কিন্তু প্রথমে সি এর ক্রয় মূল্য বের করব। সি এর ক্রয় মূল্য মানে হচ্ছে বি এর বিক্রয় মূল্য। সি এর যেটা ক্রয় মূল্য হবে বি এর সেটাই হবে বিক্রয় মূল্য। বি কিন্তু সি এর কাছে বিক্রি করছে। ঠিক আছে, দেখো 11 দিয়ে কাটলে 11 কে 11, আমি 10 104, 9 11 99, 5 11 55, তার মানে হচ্ছে 1950 টাকা। এটা কিন্তু সি এর ক্রয় মূল্য, আমরা একটু লিখে নিচ্ছি। সি এর ক্রয় মূল্য, সি এর ক্রয় মূল্য ইকুয়াল টু 1950 টাকা। আর সি এর ক্রয় মূল্য মানে হচ্ছে বি এর বিক্রয় মূল্য, তাহলে আমরা এখানে বি এর বিক্রয় মূল্য হচ্ছে 1950 টাকা। খুব ভালো করে দেখবে, আমরা লিখছি এখানে বি এর বিক্রয় মূল্য। আচ্ছা বি লেখার দরকার নেই, এটা বি এর ঘর হচ্ছে, এখানে লিখছি বিক্রয় মূল্য, এটা বি এর বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য ইকুয়াল টু 1950 টাকা, 1950 টাকা, 1950 টাকা। ঠিক আছে। আচ্ছা এখানে দেখো কি বলছে, এখানে বলছে দেখো বি শতকরা যত লাভে সি কে দ্রব্যটি বিক্রি করে, বি শতকরা যত হার লাভে সি কে দ্রব্যটি বিক্রি করেছিল তার 1/3 অংশ, মানে সি এর লাভের 1/3 অংশ, সি এর লাভের 1/3 অংশ মানে হচ্ছে ডি এর লাভ। সি এর লাভের 1/3 অংশ মানে বি কে সি কে যত লাভে বিক্রি করছে তার 1/3 অংশ লাভে আবার সি বিক্রি করছে। বি শতকরা যত হার লাভে সি কে বিক্রি করছে, সি আবার তার 1/3 অংশ লাভে হচ্ছে ডি কে বিক্রি করছে। তার মানে আমরা এখানে লিখব বি এর লাভ, বি এর লাভের 1/3 অংশ ইকুয়াল টু 10%, মানে বি সি কে শতকরা যত লাভে বিক্রি করেছে, সি আবার ডি কে ওই ওর 1/3, মানে যে বি যেটা লাভে বিক্রি করছে তার 1/3 অংশ লাভে আবার ডি কে বিক্রি করছে। তার মানে বি এর লাভে 1/3 অংশ মানে হচ্ছে 10%। অতএব বি এর লাভ ইকুয়াল টু 10% গুণন 3 সমান 30%। তাহলে বি এর লাভ হচ্ছে 30%। বি কিন্তু সি কে 30% লাভে বিক্রি করছে, সি আবার ডি কে এই 30%-এর 1/3 মানে 10% লাভে বিক্রি করেছে। বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আমরা লিখছি
এবার বি এর আমরা কিন্তু ক্রয় মূল্য বার করবো। বি এর বিক্রয় মূল্য দেওয়া আছে, বি এর আমরা কিন্তু ক্রয় মূল্য বের করবো, ক্রয় মূল্য, বি এর ক্রয় মূল্য। তাহলে আমরা বিক্রয় মূল্য দিয়ে শুরু করব, লিখব 30% লাভে, অর্থাৎ বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 130 টাকা হলে ক্রয় মূল্য ইকুয়াল টু 130 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 130-এর নিচে, বিক্রয় মূল্য 130 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে এখানে 100 নিচে 130, 100 নিচে 130, আর বিক্রয় মূল্য দেওয়া আছে 1950 টাকা হলে, তাহলে 100 ইন্টু 1950 আর নিচে 130, একটা শূন্য কাটলাম, 13 দিয়ে কাটলে 13 কে 13, 5 তারাং 65, তাহলে 1500 টাকা, 1500 টাকা। তার মানে বি এর ক্রয় মূল্য হচ্ছে 1500 টাকা। আমরা লিখব বি এর ক্রয় মূল্য ইকুয়াল টু 1500 টাকা। বি কিন্তু দ্রব্যটা 1500 টাকা দিয়ে কিনেছে, কিনে বি আবার 30% লাভে সিকে বিক্রি করছে। সেটা কততে বিক্রি করছে? সিকে 1950 টাকা। সি আবার 10% লাভে ডিকে বিক্রি করছে, কততে বিক্রি করছে? সেটা হচ্ছে 2145 টাকা দিয়ে। ঠিক আছে, তাহলে বি এর ক্রয় মূল্য 1500 টাকা। আচ্ছা, বি এর ক্রয় মূল্য মানে তো এ এর বিক্রয় মূল্য, বি এর ক্রয় মূল্য মানে হচ্ছে এ এর বিক্রয় মূল্য, এ তো বি এর কাছে বিক্রি করছে। লিখবো এ এর বিক্রয় মূল্য 1500 টাকা। আমরা লিখছি বিক্রয় মূল্য ইকুয়াল টু 1500 টাকা। এর বিক্রয় মূল্য 1500 টাকা। ঠিক আছে, এইবার দেখো এখানে কি বলছে, এখানে বলছে বি সিকে শতকরা যত হার লাভে বিক্রি করে। বি হচ্ছে সিকে শতকরা যত হার লাভে বিক্রি করে। বি কিন্তু সিকে কিন্তু 30% লাভে বিক্রি করছে, 30% লাভে বিক্রি করেছে। তা বলছে তার 5/3 অংশ, তাহলে 30%-এর 5/3 অংশ শতকরা লাভে এ বিক্রি করে, এ বিকে বিক্রি করে। মানে 30%-এর 5/3 অংশ শতকরা লাভে এ বিকে বিক্রি করে। আবার বলছি, এখানে বলছে দেখো, এখানে বলছে বি সিকে শতকরা যত লাভে বিক্রি করে। বি কিন্তু সিকে 30% লাভে বিক্রি করেছে, বলছে তার 5/3 অংশ লাভে এ বিকে বিক্রি করে। মানে 30%-এর 5/3 অংশ লাভ যেটা, সেটা হচ্ছে এ হচ্ছে বিকে বিক্রি করছে। তার মানে এর লাভ, দেখবি এ এর লাভ ইকুয়াল টু 30% গুণন 5/3, তার মানে হচ্ছে 50%। তাহলে এ কিন্তু 50% লাভে হচ্ছে বি এর কাছে বিক্রি করছে। সেটা কততে বিক্রি করছে? বি এর কাছে 1500 টাকায়। এ বি এর কাছে কিন্তু 1500 টাকায় বিক্রি করছে, এবং সেটা হচ্ছে 50% লাভে, 50% লাভে বিক্রি করছে। তাহলে এ কিনেছে কত দিয়ে? এর ক্রয় মূল্য কত? এখানে এই বিক্রয় মূল্য দেওয়া আছে, এর লাভ দেওয়া আছে। আমরা কিন্তু এর ক্রয় মূল্য বের করব, সেটাই হচ্ছে অ্যান্সার। দেখ আমি করছি, তাহলে লিখবো 50% লাভে, অর্থাৎ ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 150 টাকা হলে, বিক্রয় মূল্য 150 টাকা হলে ক্রয় মূল্য ইকুয়াল টু 100 টাকা। বিক্রয় মূল্য 150 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য, তাহলে 100 নিচে 150, আর বিক্রয় মূল্য দেওয়া আছে 1500 টাকা, তাহলে ক্রয় মূল্য কত?
বিক্রয় মূল্য হচ্ছে 1500 টাকা হলে ক্রয় মূল্য, তাহলে 100 গুণন 1500, আর তার নিচে 150, 00, 15 কাটলে হচ্ছে 100, তার মানে 1000 টাকা। তাহলে এর ক্রয় মূল্য, দেখো এর ক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা। আমরা অ্যান্সার লিখবো, আমরা লিখবো যে এর ক্রয় মূল্য ইকুয়াল টু 1000 টাকা, 1000 টাকা। কমপ্লিট, ঠিক আছে। খুব ভালো করে দেখবে, খুব লেংদি অঙ্ক, খুব লেংদি অঙ্ক, খুব ভালো করে দেখো। আমরা কিন্তু প্রথমে সি করলাম, সি এর আমরা ক্রয় মূল্য বের করলাম। সি এর ক্রয় মূল্য মানেই হচ্ছে বি এর বিক্রয় মূল্য। এবার বি এর আমি ক্রয় মূল্য বের করলাম, বি এর ক্রয় মূল্য মানে এর বিক্রয় মূল্য। এবার আমি এর ক্রয় মূল্য বের করলাম, সেটা হচ্ছে 1000 টাকা। সি এর লাভ হচ্ছে 10%, মানে সি 10% লাভে ডিকে বিক্রি করছে। আবার বি হচ্ছে সিকে যে লাভে বিক্রি করে তার 1/3 অংশ লাভে এবার সি ডিকে বিক্রি করছে। তার মানে 10% 1/3 মানে হচ্ছে তোমার 30%, 30% লাভে হচ্ছে বি সিকে বিক্রি করছে। আবার বি সিকে যত লাভে বিক্রি তার 5/3 অংশ লাভে কিন্তু এ বিক্রি করছে বিকে, তার মানে হচ্ছে 50% লাভে হচ্ছে এ বিকে বিক্রি করছে, বি সিকে বিক্রি করছে 30% লাভে, সি আবার ডিকে বিক্রি করছে 10% লাভে। এইভাবে অঙ্কটা আসবে, খুব ভালো করে দেখবে। এবার চলে আসতেছি আমি নেক্সট অঙ্কে। হচ্ছে সমাধান, এটা আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। অপনয়ন পদ্ধতি মানে এর মধ্যে যে কোনো একটা আমরা মিলাবো, এক্স অথবা ওয়াই মিলে আমরা কেটে দেবো। যদি আমরা এক্স কাটি তাহলে ওয়াই পাবো, আর ওয়াই কাটলে এক্স পাবো। দেখো আমি করছি, কীভাবে করছি খুব ভালো করে দেখবে। প্রথমেই দেখো আমরা কিন্তু এই এক্স মাইনাস ওয়াইকে কাটবো, এক্স মাইনাস ওয়াইকে কাটবো, তার মানে আমরা এটা কিন্তু মিলাবো। তার মানে 2 নং সমীকরণকে আমরা 3 দ্বারা, এই 2 নং সমীকরণকে আমরা কিন্তু 3 দ্বারা গুণ করছি, আর সেটা কিন্তু লিখে দেবো। লিখব 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে পাই। 2 নং সমীকরণকে আমরা 3 দ্বারা গুণ করছি। দেখো 3 দ্বারা গুণ করলে কি হচ্ছে, 3 একুশ 63, তাহলে এখানে 63 নিচে এক্স প্লাস ওয়াই, মাইনাস 3 নিচে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 6। আর 1 নং সমীকরণ যা আছে তাই লিখছি। 1 নং সমীকরণ আছে 14 নিচে এক্স প্লাস ওয়াই মাইনাস প্লাস 3 নিচে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 5। আমরা কিন্তু যোগ করছি, এই দুটো সমীকরণকে আমরা কিন্তু যোগ করছি। তার মানে আমরা যে দুটো কাটবো সেটা যদি বিপরীত চিহ্ন থাকে তাহলে আমরা যোগ করব, আর যদি একই চিহ্ন থাকে তাহলে আমরা বিয়োগ করব। এক্ষেত্রে দেখো বিপরীত চিহ্ন আছে, আমরা কিন্তু যোগ, এই 2 সমীকরণকে যোগ করছি। প্লাস মাইনাস কেটে যাবে, এখানে 63 আর 14 যোগ করতে হবে, তাহলে 77 নিচে এক্স প্লাস ওয়াই, আর এখানে 11। এবার উপর থেকে আমরা কিন্তু 11 দিয়ে ভাগ করছি, কমা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, একটা বজ্রগুণন করছি। 11 এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 77, অতএব এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 77 নিচে 11 কাটলে হচ্ছে 7, অতএব এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7। এটা আমরা দিচ্ছি 3 নং সমীকরণ। তাহলে আমরা কিন্তু 3 নং সমীকরণ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7। এবার আবার কিন্তু এটা কাটবো, আমরা এই দুটোকে কাটবো। তার মানে আমরা কিন্তু 1 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করছি, আর 2 নং সমীকরণকে আমরা 2 দ্বারা গুণ করছি। 1 নং সমীকরণকে আমরা 3 দ্বারা, আর 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করছি। লিখে দেবো, আমরা এখানে লিখছি 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে 3 দ্বারা এবং 2 নং সমীকরণকে 2 দ্বারা
গুণ করে পাই। তাহলে আমরা কিন্তু 1 নং সমীকরণকে 3 দ্বারা, এটাকে 3 দিয়ে গুণ করবো। 3 14 42, তার নিচে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস, এটা 3 3 9, 9-এর নিচে এক্স মাইনাস ওয়াই, আর 3 5 15। আমরা কিন্তু 1 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করলাম। এটাকে 3 দিয়ে গুণ করলে 42, 3 দিয়ে গুণ করলে 9, আর 3 দিয়ে গুণ করলে 15। এবার 2 দ্বারা গুণ করব, তাহলে এটা হবে 42 এক্স প্লাস ওয়াই, এটাকে 2 দিয়ে গুণ করলে মাইনাস 2-এর নিচে এক্স মাইনাস ওয়াই, আর এটা হচ্ছে 2 দ্বিগুণ 4। এবার আমরা কিন্তু দেখো এই দুটোকে কাটবো, যে দুটো কাটবো সেটা কিন্তু একই চিহ্ন আছে, তাহলে আমরা কিন্তু বিয়োগ করব, বিয়োগ মাইনাস প্লাস মাইনাস বিয়োগ করব। এবার এই দুটো কিন্তু কেটে যাবে, তাহলে এখানে 9 আর 2 11, তাহলে 11-র নিচে এক্স মাইনাস ওয়াই, আর 15-তে 4 বিয়োগ, এখানে 11, 15 থেকে 4 বিয়োগ 11। এইবার আমরা দুই দিক থেকে 11 তুলে দিচ্ছি, অতএব এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। এটা হচ্ছে 4 নং সমীকরণ। ঠিক আছে, তাহলে আমরা 3 নং আর 4 নং সমীকরণকে এবার আমরা সমাধান করব, মানে দুটোকে আমরা পাশাপাশি লিখে নেব। 3 নং সমীকরণ আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7, আর 4 নং সমীকরণ আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। এই দুটো সমীকরণকে আমরা কিন্তু পাশাপাশি লিখে নেব। তাহলে এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 7, আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। এই দুটো সমীকরণকে আমরা পাশাপাশি লিখব। লিখে প্রথমে আমরা কিন্তু যোগ করব। যদি যোগ করি তাহলে আমরা কিন্তু এক্স এর মান পেয়ে যাব, ওয়াই ওয়াই কেটে যাবে। আমরা কিন্তু যোগ করছি, এই দুটো কিন্তু কেটে যাবে, তাহলে এখানে 2x ইকুয়াল টু 8, অতএব x ইকুয়াল টু 8-এর নিচে 2, তাহলে x ইকুয়াল টু 4। আমরা কিন্তু x এর মান পেয়ে গেলাম 4। এই দুটো সমীকরণকে আমরা আবার লিখবো, লিখে এবার বিয়োগ করব, বিয়োগ। তাহলে এখানে x প্লাস ওয়াই ইকুয়াল টু 7, আর x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। এবার কিন্তু বিয়োগ করছি, মাইনাস প্লাস মাইনাস, এবার এই দুটো কাটবে, বিয়োগ করলাম মানে চিহ্ন পাল্টে গেল। তাহলে এখানে হচ্ছে 2y ইকুয়াল টু 6, অতএব y ইকুয়াল টু 6-এর নিচে 2, তাহলে y ইকুয়াল টু 3। তাহলে কিন্তু আমরা x এর মান 4, y এর মান 3 পেয়ে গেলাম। এবার আমরা অ্যান্সার লিখব, নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 4 আর y ইকুয়াল টু 3। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে দেখো। তাহলে আমরা প্রথমে এই দুটোকে মিলে কেটে দিলাম, এখান থেকে আমরা x প্লাস ওয়াই বের করলাম 7। পরের বার আমরা এই দুটো কাটলাম, এখান থেকে আমরা বের করলাম x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। এবার এই যে 3 আর 4, এই দুটো সমীকরণের মধ্যে আমরা সমাধান করলাম, করে x এর মান বাড়ালো 4 আর y এর মান বাড়ালো 3। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে দেখো। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। আর নেক্সট হচ্ছে 8 নম্বর। দেখো প্রশ্ন আছে এবিসি ত্রিভুজের এবি ইকুয়াল টু এসি, এবিসি ত্রিভুজের এবি ইকুয়াল টু এসি, তার মানে এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকেই সমদ্বিবাহু ত্রিভুজ বলে, আর সমদ্বিবাহু ত্রিভুজের দুটো কোণ সমান। আর যে ত্রিভুজের 3টি বাহু সমান, অর্থাৎ প্রতিটা কোণ হচ্ছে 60 ডিগ্রি, তাকেই বলে হচ্ছে সমবাহু ত্রিভুজ। আর যে ত্রিভুজের 3টি বাহু অসমান, কোনো কোণই সমান নয়, তাকে বলা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ, এবি আর এসি সমান, এবং বিসি ইকুয়াল টু 10 সেমি, বিসি ইকুয়াল টু 10 সেমি। যদি কোণ বিএসি ইকুয়াল টু 30 ডিগ্রি হয়, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? এর ক্ষেত্রফল বার করা কিন্তু একটা ফর্মুলা আছে, খুব সহজ ফর্মুলা, বি স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে 2 প্লাস √3/4। বি স্কোয়ার, বি হচ্ছে অসমান বাহু, অসমান, সমান বাহু না অসমান বাহু, বি স্কোয়ার ইন্টু 2 প্লাস √3 ব্র্যাকেটের মধ্যে /4, এটা হচ্ছে
ক্ষেত্রফল বের করা কিন্তু ফর্মুলা। এবং কোণ হতে হবে 30 ডিগ্রি। এখানে কোণ কিন্তু 30 ডিগ্রি দেওয়া আছে, কোণ বিএসি 30 ডিগ্রি। আমি ছবিটা এঁকে নিচ্ছি। এ বি সি, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি। আর এবি, এই এবি আর এসি সমান, এবি এসি সমান বলছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। ঠিক আছে, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। আচ্ছা, এখানে কিন্তু বিসি বাহু দেওয়া আছে 10 সেমি, এই বাহুটা দেওয়া আছে 10 সেমি। তা আমরা লিখবো অসমান বাহু, অসমান বাহু, যে বাহুটা সমান নয়, ব্র্যাকেট হচ্ছে বি ইকুয়াল টু 10 সেমি। বাহুটা দেওয়া আছে 10 সেমি। আর অন্তর্ভুক্ত কোণ মানে সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি। কোণ বি এসি ইকুয়াল টু 30 ডিগ্রি। অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল ইকুয়াল টু বি স্কোয়ার, ব্র্যাকেট হচ্ছে 2 প্লাস √3 বাই 4 এত বর্গ একক। ফর্মুলা হচ্ছে বি স্কোয়ার ইন্টু 2 প্লাস √3 বাই 4। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা। এবার বি এর মান কত? সমান সমান বি এর মান হচ্ছে 10, মানে 10 ইন্টু 10, 2 প্লাস √3, এখানে স্কোয়ার আছে মানে 10কে আমরা দুবার লিখলাম, আর নিচে হচ্ছে 4 বর্গ সেমি। এবার যদি 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 5, 2 দিয়ে কাটলে 5, তার মানেই হচ্ছে 25 লেখা 2 প্লাস √3 এত বর্গ সেমি। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে মনে রাখা দেবে বি স্কয়ার ইন্টু 2 প্লাস √3 বাই 4। এটা হচ্ছে যখন 30 ডিগ্রি কোণ দেওয়া থাকবে এবং অসমান বাহু দেওয়া থাকবে, সেক্ষেত্রে তোমরা এই ফর্মুলায় অঙ্কটা করবে। ঠিক আছে, এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। নেক্সট হচ্ছে 9 নম্বর। দেখো প্রশ্ন আছে দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3। দুটো বৃত্ত আছে, তাদের পরিধির অনুপাত, পরিধি মানে 2 পাই আর। পরিধির ফর্মুলা হচ্ছে 2 ইন্টু পাই ইন্টু ব্যাসার্ধ 2 পাই আর, অনুপাত 2:3 এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর, ব্যাসার্ধের অন্তর 2 সেমি। ব্যাসার্ধের অন্তর মানে একটা থেকে আর একটা ব্যাসার্ধ 2 সেমি বেশি। একটা বৃত্তের ব্যাসার্ধ আর একটা বৃত্তের ব্যাসার্ধ থেকে 2 সেমি বেশি। ঠিক আছে, বলছে তাদের ব্যাসের দৈর্ঘ্য কত। দুটো বৃত্তেরই আমাকে ব্যাস বের করতে, ব্যাস মানে 2 ইন্টু ব্যাসার্ধ, ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে ব্যাস হয়, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ হয়। আমি আঁকাচ্ছি, দেখো এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, ঠিক আছে, আর একটা বৃত্ত, এই একটা বৃত্ত। এই যে দুটো বৃত্ত আছে, এই দুটো বৃত্তের কিন্তু পরিধির অনুপাত দেওয়া আছে। এর কেন্দ্র, এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এর কেন্দ্র, এর ব্যাসার্ধ এটা। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর বৃত্ত, আর এটা হচ্ছে 2 নম্বর বৃত্ত। 1 নম্বর বৃত্তের ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি আর সেমি, এখানে ধরছি হচ্ছে ও, কেন্দ্র ও, আর এটা কেন্দ্র এ। এর ব্যাসার্ধ হচ্ছে r+2 সেমি। তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ কিন্তু আমরা r+2 সেমি ধরছি, আর ছোট বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r সেমি। ঠিক আছে, এদের পরিধি, এই যে পরিধি এর অনুপাত দেওয়া আছে, এই পরিধির অনুপাত দেওয়া আছে, এরও তাই এই পরিধির অনুপাত
অনুপাত দেওয়া আছে হচ্ছে 2:3। আমরা কিন্তু দুটো বৃত্তরই পরিধি বের করব, ওরা শর্তানুসারে দুটো পরিধির অনুপাত ইকুয়াল টু 2:3। আমরা কিন্তু প্রথম বৃত্তের ব্যাসার্ধ আর ধরে নেব, পরিধি বের করব, আবার দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ আমরা r+2 সেমি ধরবো, পরিধি বের করব। শর্তানুসারে প্রথম বৃত্তের পরিধি বাই দ্বিতীয় বৃত্তের পরিধি ইকুয়াল টু 2/3। আমি করছি, দেখো। তাহলে আমি ধরেছি, ধরি প্রথম বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু আর সেমি। আমি কিন্তু ধরে নিলাম যে প্রথম বৃত্তের ব্যাসার্ধ আর সেমি। অতএব প্রথম বৃত্তের পরিধি ইকুয়াল টু 2 × পাই × আর, এত সেমি। কমপ্লিট। এবার কিন্তু আমি দ্বিতীয় 2 নম্বর বৃত্তের দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ ধরি দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু r+2। এখানে কিন্তু বলছে যে ব্যাসার্ধের অন্তর, মানে একটা বৃত্তের ব্যাসার্ধ থেকে আর একটা বৃত্তের ব্যাসার্ধ তুমি যদি বিয়োগ করো, অন্তর মানে বিয়োগ করো, সেটা 2 হবে। তার মানেই হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ অপর বৃত্তের ব্যাসার্ধ থেকে 2 সেমি বেশি অথবা 2 সেমি কম। আমি বেশিটাই ধরলাম, প্লাসটা করলাম, মাইনাস করলাম না, প্লাস করলাম। একটা আর হলে অপরটা r+2, এটা যদি আর হয় এটা হবে r+2 সেমি। ঠিক আছে, তাহলে অপর বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে r+2 সেমি। এবার আমি পরিধি বের করব। অতএব পরিধি ইকুয়াল টু 2 × পাই × r+2। 2 × পাই × ব্যাসার্ধ হচ্ছে r+2, এত সেমি। তাহলে আমি কিন্তু দুটো বৃত্তের পরিধি বের করেছি। কিন্তু প্রথম বৃত্তের পরিধি হচ্ছে 2 × পাই × r, আর দ্বিতীয় বৃত্তের পরিধি হচ্ছে 2 × পাই × r+2 সেমি। এবার শর্তানুসারে এই দুটো বৃত্তের পরিধির অনুপাত মানে ডিভাইডেড করব। শর্তানুসারে এটা হচ্ছে 2 × পাই × r, আর নিচে হচ্ছে 2 × পাই × r+2 ইকুয়াল টু 2:3, মানে 2 এর নিচে 3, 2/3। ঠিক আছে, আমি কিন্তু দুটো বৃত্তের পরিধির অনুপাত করলাম। এবার দেখো 2 পাই কেটে যাবে। এবার আমরা কিন্তু ক্রস গুণন করব। ফার্স্টে 3 দিয়ে গুণ করছি, তাহলে এখানে হচ্ছে 3r, 2 দিয়ে গুণ করছি 2r+4। এবার rকে এবার নিয়ে আসতেছি, 3r - 2r ইকুয়াল টু 4। অতএব r ইকুয়াল টু 4। তাহলে আমরা কিন্তু প্রথম বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেলাম। এখানে লিখব যে প্রথম বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু 4 সেমি। প্রথম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4 সেমি। ঠিক আছে, এবার লিখব অতএব দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু 4+2। 4+2 দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ, r+2 এত সেমি সমান 6 সেমি।
তাহলে প্রথম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 4 সেমি আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি। কিন্তু এখানে বৃত্ত দুটি ব্যাস আছে, ব্যাস, তাহলে 2 দ্বারা গুণ করতে ব্যাস। অতএব প্রথম বৃত্তের ব্যাস ইকুয়াল টু 2 গুণন 4 ইকুয়াল টু 8 সেমি। অতএব দ্বিতীয় বৃত্তের ব্যাস ইকুয়াল টু 2 গুণন 6 ইকুয়াল টু 12 সেমি। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে প্রথম বৃত্তের ব্যাস হচ্ছে 8 সেমি আর দ্বিতীয় বৃত্তের ব্যাস হচ্ছে 12 সেমি। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। আর পরিধির ফর্মুলা হচ্ছে 2πr, 2 ইন্টু পাই ইন্টু 22/7, আর পায়ের মানে হচ্ছে 2 ইন্টু পাই ইন্টু ব্যাসার্ধ, 2 ইন্টু পাই ইন্টু ব্যাসার্ধ। পায়ের মান 22/7, এখানে মান আমরা বসাবো না, পাই কেটে যাবে। খুব ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট, পরিমিতে এই অঙ্কটা কিন্তু আসে, খুব ভালো করে দেখবে। ঠিক আছে, তোমাদের একটা কথা বলছি, যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে কিন্তু এইটুকু কাজ অন্তপক্ষে করবে। আর একটা কাজ করে সেটা হচ্ছে সাবস্ক্রাইব করে, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু সাবস্ক্রাইব করবে, তাহলে পরের ভিডিও পেতে সুবিধা হবে। আমাদের কিন্তু সেকেন্ড সোমাটেপ কিন্তু সব কোশ্চেনই প্রায় শেষ, আর নাই আমি কিন্তু এরপর থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু করবো, মানে থার্ড সোমাটিভ শুরু করব। তোমরা কিন্তু এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করবে। আর একটা কথা হচ্ছে, তোমাদের যে জানাশোনা পরিচিত কোনো বন্ধু থাকলে তাদেরকে অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু শেয়ার করো, অবশ্যই শেয়ার করো। ঠিক আছে, আর তো আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমি কিন্তু তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মানে থার্ড সোমাটিভ শুরু করব। ঠিক আছে, আমাদের কিন্তু সেকেন্ড সোমাটিভ প্রায় সব দেওয়া হয়ে গেছে, আমার মনে হয় খুব একটা বাকি নেই মনে হচ্ছে। ঠিক আছে, তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে, ভালো পরীক্ষা দিবে। ঠিক আছে, ঠিক আছে, সুস্থ থাকো, ভালো থাকো। থ্যাংক ইউ, গুড নাইট। আবার তোমাদের সঙ্গে দেখা হবে।